আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির নিয়মিত আলোচনা অনুষ্ঠান ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আপনারা সকলেই জানেন আমরা প্রতিটি এপিসোডে ডেভেলপমেন্টের একজন এক্সপার্টকে এখানে আমন্ত্রণ জানাই, যিনি তার অভিজ্ঞতার আলোকে বর্তমান ফান্ড কাট এবং বর্তমানে যে উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের মধ্যে যে ব্যাপক পরিবর্তন এসছে, এই পরিবর্তনের সাথে আমরা কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে বিদেশি ডোনারদের নির্ভরশীলতা কমিয়ে নিজে সাস্টেইন করতে পারি, এটাই আমাদের আলোচনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত, যিনি অনেক দিন যাবত এই ডেভেলপমেন্ট সেক্টরে আছেন, যিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নারী স্বাস্থ্য এপিডেমিওলজিস্ট, ডক্টর খালিদা হানুম আক্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আপার পরিচয় দিয়ে আসলে শেষ করা যায় না। উনি একাধারে যেমন একজন উন্নয়ন বিশেষজ্ঞ, তার সাথে উনি বিভিন্ন দাতা সংস্থায় কাজ করেছেন, ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন, এবং উনি ইউনাইটেড নেশনসের পপুলেশন অ্যাওয়ার্ড, এটা ওনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এরকম আরও অনেক অ্যাওয়ার্ডে উনি ভূষিত হয়েছেন। বেগম রোকেয়া পদক প্রাপ্ত আমাদের হালিদা আপা। তো আপা, এবং তার সাথে সাথে আপা বাংলা একাডেমি ফেলো। তো আপা, আমি আসলে যে ব্যাপারটা বলতে চাই, আপনি সূর্যের হাসির সাথে একটা লম্বা সময় ধরে জড়িত, এবং সূর্যের হাসি বাংলাদেশের এমন একটি প্রজেক্ট যেটা ইউএসএআইডির ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট। তো সেক্ষেত্রে আপা, এই যে ইউএসআইডি হঠাৎ করে ডোনেশন এবং ফান্ড বন্ধ করে দিল, এই পরিস্থিতিতে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল যখন এই ঘোষণাটা আসলো, এবং এটাকে আপনি কিভাবে নিয়েছিলেন? এটা একটা নিঃসন্দেহে আমাদের সবার জন্য, সারা পৃথিবীর জন্য হঠাৎ করে বজ্রপাত, একেবারে কেউ আশা করেনি। আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেশন বদল হয়, অ্যাডমিনিস্ট্রেশনের পছন্দ বদল হয়, কিন্তু এরকমভাবে একটা ড্রাস্টিক একেবারে মানে বজ্রপাত হওয়ার মতো হঠাৎ করে ওভারনাইট, মানে আমেরিকার ইউএসএআইডি অফিস 4 দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে, বের হয়ে যেতে হবে, তারপরে এসে মাত্র 15 মিনিট সময় দিবে, ওই সময় তোমার পার্সোনাল জিনিসপত্র নিয়ে যাও, তারপরে তালা বন্ধ। আমি তো ওই অফিসেও গেছি, সুতরাং আমি জানি যে কী অবস্থা। আমি আমেরিকাতেও থেকেছি, আমেরিকান বেশ কিছু অর্গানাইজেশনের সঙ্গে অল্প দিন হলেও আমি চাকরি করেছি, তো ওদের আমি অবস্থানগুলো জানি। আর আমি যেটা তুমি আগে বলেছো যে আমি ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করেছি, ওয়ার্ল্ড ব্যাংকে যখন চাকরি করেছি তখন আমরা যত ডোনার ছিল, কো ফাইন্যান্সিয়ার্স, এদেরকে নিয়ে একটা দেশে বসে ওই দেশের কি প্রয়োজন, ওই দেশকে কিভাবে ফান্ড দেওয়া যাবে, কি প্রসেসে ফান্ড দেওয়া যাবে, সাস্টেনেবিলিটি আমরা কিভাবে এনশিওর করব, সরকারের সঙ্গে বসে কাছাকাছি কথা বলা, তাদের কথা শোনা এবং তাদেরকে দরকার মতো গাইডেন্স দেওয়া, এগুলো আমি করেছি, যদিও বেশ কম বয়সে, বাট ওই অভিজ্ঞতাটা আমার আছে। আমি সূর্যের হাসির নিঃসন্দেহে এটা একটা আমার জন্য বিরাট একটা অভিজ্ঞতা। এটা ফান্ডিং ইউএসএআইডি ছিল, কিন্তু ডিএফআই দিয়েছিল তার সঙ্গে সাপোর্টিং, আমাদের জন্য যেটা সুবিধা হয়েছে। তো এরকম একটা সম্পূর্ণ একটা ডোনারের উপরে নির্ভর একটা প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায়, রাতারাতি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু অনেক এফেক্ট হয়েছে। আমি যেভাবে দেখি যে যে জায়গায় সেবা দিত, আমি যখন ছেড়েছি ওটা, তখন 400টা ক্লিনিক ছিল। 400টা ক্লিনিক আপনি সারা দেশে 64টা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটার আন্ডারে 10,500 স্টাফ, এবং তার মানে তারা ওই রকম পপুলেশনকে দিত। প্রত্যেকটা ক্লিনিকের সঙ্গে 30টা করে স্যাটেলাইট সাইট ছিল, যেখানে একেবারে গ্রামে গিয়ে আমাদের কর্মীরা গিয়ে তাদেরকে সেবা দিত। এই সেবাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সূর্যের হাসি আমি বলবো যে আরেকটা ওয়ার্স্ট এক্সাম্পল, যে আমি যখন 18 ফেব্রুয়ারিতে আমি আরেকটা প্রতিষ্ঠানকে দিলাম, কেন তারা উইন করলো, 399টা ক্লিনিক ওনাদের সঙ্গে দিলাম। তারপরে আমি 1.5 বছর পরে শুনছি যে 100টা বন্ধ হয়ে গেছে, আবার 1 বছর পরে শুনছি আরও 100টা বন্ধ হয়ে গেছে, শেষ পর্যন্ত থাকলো 134। তো এইরকম হবে কেন, এটা হবে কেন? এবং এটাও ইউএসএআইডিরই একটা প্ল্যান, যার জন্য এটা ওনারা করেছে, কিন্তু আমার সময় এই প্ল্যানটা ছিল না। আমি তো বাংলাদেশি, আমি তখন হয়তো এদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করতাম, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। এই ধরনের স্ট্র্যাটেজিটা আমাদের অ্যাকসেপ্ট করা উচিত নয়। এই আমি যদি ডিসিশন মেকিংয়ে থাকতাম, আমি এই সবকটা ক্লিনিককে বন্ধ না করে আমি সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে দিতাম, তাদের স্যাটেলাইট করে দিতাম, কি তাদের সাপোর্টিং করে দিতাম, তাহলে এগুলো মারা যেত, এগুলো ডেড হয়ে গেল, একদম 100% ডেড।
তালা বন্ধ করে দেওয়া হলো। তাহলে আপনার এইগুলো কি প্রি এরকম কোনো প্ল্যানিং ছিল না সাস্টেইনেবল হওয়ার জন্য, বা সাস্টেইনেবিলিটি প্ল্যানের মধ্যে এটা ছিল না যে তারা যদি এখানে এখানে আমি এটা অত পাবলিকে আলোচনার ব্যাপার না, এটা এটা আত্ম পর্যালোচনার ব্যাপার ওকে ওকে এবং আত্ম কনস্ট্রাকশনের ব্যাপার। আত্ম বলতে আমি অ্যাজ এ চিফ অফ পার্টি আমার প্রত্যেকটা কর্মী যারা ডিসিশন মিটিংয়ে জড়িত আছেন, আমার 5টা পার্টনার অর্গানাইজেশন ছিল তার ডিসিশন মিটিংয়ের সঙ্গে আছে, এবং যিনি এই 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 কাজটা করার জন্য এগিয়ে আসলেন, রিভিউ করলেন ক্লিনিকগুলোতে, 4টা ক্যাটাগরি করলেন, তারপরে একটা একটা করে বন্ধ করলেন, তারাও তো বেশিরভাগই বাংলাদেশ, এবং এদের একটা বোর্ডও ছিল, বোর্ডে আমাদের সিনিয়র বাংলাদেশিরা ছিলেন। তো তাহলে আমি কাকে বলবো? এটা আমাদের সবার রেসপন্সিবিলিটি ছিল যে এটাকে বন্ধ না করে আমরা একটা সুন্দর সরকারের, এটা একটা বিউটিফুল মডেল হতো যে ডোনার চলে যাওয়ার পরেও যে প্রতিষ্ঠান ডোনার রেখে গেল সেটাকে আমি নিজের বুকের সঙ্গে জড়িয়ে দিলাম। আমি পলিসি মেকার, আমি সিনিয়র ইমপ্লিমেন্টার, আমি ওটাকে নষ্ট হতে দিইনি, ওই 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 রিসোর্সকে নষ্ট হতে দিইনি, ওই স্থানটাকে নষ্ট হতে দিইনি, ওটাকে আবার আমি জিইয়ে রেখেছি, অল্প করে হলেও ছোট করে হলেও আমি সেবা দিতে পেরেছি। ওখানে দেখেন এক্সপিরিয়েন্স, ওখানে ফার্নিচার, ওখানকার লোকের এক্সপেকটেশন, ওখানকার লোকের সব কিছু, কর্মী, ওখানকার লোকাল কর্মী, নারী কর্মী বেশিরভাগ, তো এরা সবাই তো একদম ভেসে গেল হ্যাঁ রাতারাতি। এবং আমরা এটাকে ওটা সূর্যের হাসিটা সময় নিয়ে করেছে, 2 বছর 2.5 বছর 3 বছরে হয়েছে, ওটা একটা আলাদা ইতিহাস, কিন্তু আমার খুব কষ্ট লেগেছে। আমি যেভাবে হোক আমার এটার পেছনে আমি 5 বছর সময় দিয়েছি, এবং আগে যারা কাজ করেছেন তারা অনেক সময় দিয়েছেন, তাদের সবারই কষ্ট লেগেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আমি বলবো যে একটা ওয়ার্স্ট এক্সাম। আর এই গতদিন যেটা হলো সেটা একেবারেই ওয়ার্স্ট থেকেও ওয়ার্স্ট। আপনি উন্নত দেশের বাসিন্দা থাকতে পারেন, আপনি হেড অফ দ্য স্টেট থাকতে পারেন, কিন্তু আপনি অলনের থাকেন, এটা এটা অমানবিক একটা ব্যাপার, অনৈতিক একটা ব্যাপার যে উনি হঠাৎ করে সব ডোনার সব জায়গা থেকে ডোনারের পয়সা বন্ধ প্রিপারেশনের সময়। আর প্রিপারেশনের সময় যদি দিত যে না আমি তোমাকে 6 মাস সময় দিচ্ছি, তুমি যদি কোনোভাবে অ্যাবজর্ব করতে চাও, তুমি যদি কোনোভাবে আরেকটার সাথে ইন্টিগ্রেট করতে চাও, কি অ্যাটাচ করতে চাও, কিছু করতে চাও, গিভ দ্য গভর্নমেন্ট, গিভ দ্য এনজিওস সাম অপরচুনিটি, যে না করো তুমি, তারপরে আমি তোমাকে দেবো। তারপরেও প্রত্যেকটা কাজেরই একটা এক্সপার্টাইজ আছে, এবং তারা দেখে শুনেই যার ওই এক্সপার্টিটা আছে তাকেই সেই কাজের জন্য নেওয়া হয়। সুতরাং আমরা ধরে নিতে পারি যে যারা কাজ করেছে সিনিয়র লেভেলে তারা এক্সপার্ট হয়েই ধীরে ধীরে নিচের থেকে উপরে উঠেছে। আমার তাদের জন্য যেটা বক্তব্য থাকবে যে তারা দুটো জিনিস, এখন কতটুকু সময় আছে আমি জানি না, আরও আগে হলে হয়তো হতো, বাট এখনও সময় আছে। একটা হলো যে প্রতিষ্ঠানকে নিয়ে কী করবে, প্রজেক্টকে নিয়ে কী করবে, প্রজেক্টকে নিয়ে করতে পারে যে এই ধরনের আর কোন জায়গায় প্রজেক্ট আছে তাদের সঙ্গে একটা কোলাবোরেট করতে। একটা হতে পারে যে না আমরা জয়েন্টলি কী করতে পারি, আমরা জয়েন্ট বুদ্ধিমত্তা একসঙ্গে করলাম, জয়েন্ট প্ল্যানিং করলাম, জয়েন্ট মডেলিং করলাম, করে আমরা করি। আগে যদি এটা ফ্রি অফ চার্জ সার্ভিস থেকে থাকে তাহলে আপনি ধীরে ধীরে অল্প অল্প করে আপনি চার্জ করা শুরু করেন, কারণ বিনা পয়সায় সেবার তো দরকার নেই। মানুষের মানসিকতাও এখন বদলে গেছে, তারা পয়সা দিয়েই সেবা নেবে, ভালো গুণগত মানের সেবা। সুতরাং তাদেরকে আমরা বুঝিয়ে দেবো যে না কিছু তোমাকে পয়সা, তখন কিছু ইনকাম হবে আর কিছু আপনি জয়েন করবেন, এই যেটা সম্ভব সেটা। আবার যদি সরকারি প্রতিষ্ঠান থাকে বা আধা সরকারি প্রতিষ্ঠান যেগুলো থাকে তাদের সঙ্গে আপনি জয়েন্টলি তাদের সাথে যান, নেগোশিয়েট করেন কীভাবে আমরা জয়েন্টলি কাজ করি। কারণ আমার তো রিসোর্স আছে, আমার বিল্ডিং আছে, আমার ক্লিনিক আছে, আমার ক্লিনিকের যন্ত্রপাতি আছে, আমার ক্লিনিকের আসবাবপত্র আছে, সবই আমার আছে। তো এগুলোকে নিয়ে আমরা কীভাবে আমরা রিস্ক বেনিফিটটা ম্যানেজ করতে পারি। আরেকটা হতে পারে যে সরকারের সঙ্গে নেগোশিয়েট করা, সরকারের যেটা আছে আমরা কি আমাদের ক্লিনিকগুলোকে কীভাবে সম্পৃক্ততা বাড়ানো যায়, স্যাটেলাইট করা যায়, অথবা আরেকটুখানি আমাদের যে এক্সপার্টি আছে ওনাদের কাজটাকে আমরা আরেকটু অর্গানাইজ করতে হেল্প করতে পারি। এটা হলো স্বাস্থ্য সেবাটা নিয়ে বা যে সেবাটা দিচ্ছি সেটার ব্যাপার হতে পারে। তবে সময় দিতে হবে, পার্সোনাল টাইম দিতে হবে, নিজের পয়সা দিয়ে ট্রাভেল করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। আরেকটা যেটা করা যায় যে যারা কয়েকজন একসঙ্গে মিলে একটা টিম করে তাহলে তখন একটা নাম দিলে সেই টিমের যে ইনিশিয়েটিভ টিম বা এই ধরনের একটা কিছু খুব সুন্দর নাম দিয়ে যেটা কিনা নিজেদের কমিটমেন্টটাকে বোঝাবে, সেটা নিয়ে ওনারা বিভিন্ন জনের কাছে গেলেন। আরেকটা হতে পারে প্রাইভেট সেক্টরের কাছে গেল, প্রাইভেট সেক্টরের কাছে গিয়ে বলে না তোমাদের তো সিএসআর আছে, ব্যাংক সেক্টরের কাছে গেল তোমাদের সিএসআর আছে, আমাদের এই ক্রাইসিসে গিভ আস সাম সিএসআর ফান্ড,
আমরা এটাকে নিয়ে কি করি দেখবো আর বলবো আমরা। তো এইগুলো করা যেতে পারে, এগুলো কিন্তু ওনারা জানে, কারণ ওনারা যখন ওই নিজের পজিশনে ছিলেন তখন যে, তারপরেও হয় কি ডোনার যখন সরাসরি পয়সা দিয়ে দেয় তখন কিন্তু পয়সা আনার যে ট্যাকটিকটা বা অভ্যাসটা, ওইটা ডোনারের সিটে যারা বসে থাকে তাদের থাকে না, থাকে না, ওটা ওনাদের চিন্তা করতে হয় না, কিন্তু দ্য হোল থিং ইজ ফান্ডেড। ওটা এনজিওদের পক্ষে সম্ভব, কারণ এনজিওরা ডোনার থেকে কিছু পয়সা পাচ্ছে, আবার তাদের নিজেদের এলাকায় বা নিজেদের সম্পৃক্ততার মধ্যে তারা নিজেরা করা শুরু করে। তো সেখানে আপনি এনজিওর সঙ্গে আবার কথা বলেন, যে এনজিও আপনার সঙ্গে কাজ করেছে, আজকে কিন্তু সে দাঁড়িয়েই আছে, তার রেজিস্ট্রেশন যায়নি বা তার এনজিও গুলোর অ্যাপ্রুভাল যায়নি, সে দাঁড়িয়ে আছে, তার বস দাঁড়িয়ে আছে। আপনি তার কাছে যান যে আমরা আর কি করতে পারি, আমার আগের অভিজ্ঞতায়, আগের বন্ধুত্বে, আগের সাপোর্টে আমরা আর কীভাবে এক্সপ্যান্ড করতে পারি, আপনার আর কিছু প্রজেক্ট আছে যার সঙ্গে আমরা আরেকটু করতে পারি। এটা হলো আপনার প্রতিষ্ঠানটা নিয়ে বা প্রজেক্ট নিয়ে। আরেকটা হলো আপনি অ্যাজ অ্যান এক্সপার্ট, আপনি অ্যাজ অ্যান এক্সপার্ট যেটা করুন, আপনার যে এক্সপার্টাইজ, আপনি প্রজেক্ট ম্যানেজ করতে জানেন, প্রজেক্ট ডিজাইন করতে জানেন, আপনার এমএনই ব্যাকগ্রাউন্ড আছে, আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, আপনার এই এক্সপার্টিগুলোকে নিয়ে যে ধরনের প্রতিষ্ঠান এই কাজগুলো করে তাদের সঙ্গে আপনি জানেন যে আমার এই অভিজ্ঞতাটাকে আপনি কীভাবে ব্যবহার করতে পারেন। আমি আমি স্বল্প মূল্যেই আপনাকে দিব, আমি কিছু আমি এতদিন আর্ন করেছি, এখন আপনাকে আমি কিছু আমার সময় ডোনেট করবো, আমি আপনাকে করবো, হেল্প করবো। অনেক সময় বন্ধু বান্ধব থাকে, আত্মীয় স্বজন থাকে, অনেক সময় গো অ্যান্ড অফার ইয়োর সেলফ, কিন্তু আমি আপনাকে হেল্প করতে আসবো। তো এইটা হলে তো তখন কী হবে, আপনার ওই এক্সপার্টিটা আর একটু অ্যাক্সেন্টুয়েট করতে হবে, আপনি তখন ওই এক্সপার্ট হিসাবে পরিচিত। আমি যেমন নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনি নারী স্বাস্থ্য নিয়ে যেটা বলবেন, খালিদা আহমের নামটা কিছুটা চলেই আসে। তা আপনি সেইভাবে আপনি যদি প্রজেক্ট ইভ্যালুয়েশন করেন, আপনি যদি রিসার্চ করেন, আপনি আরেকটা দিক আছে, আপনি ডকুমেন্টেশন খুব ভালো করতে পারছেন যখন আপনি ডোনার দিচ্ছেন, যে কেন আপনার ইমপ্লিমেন্টার কীভাবে কাজ করছে, ভালো কাজ করছে না মন্দ কাজ করছে। আর তার মানে আপনি প্রজেক্টকে ইভ্যালুয়েট করতে শিখেছেন, প্রজেক্ট সম্বন্ধে কমেন্ট করতে শিখেছেন, এবং এনজিওদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক প্রজেক্ট থাকে যাদের এই ধরনের একটা রাইটার ওদের দরকার, এই ধরনের একটা এক্সপার্টাইজ দরকার। আপনি এই এক্সপার্টাইজটাকে আরেকটু অ্যাক্সিচুয়েট করে আপনি সেলফ রিসার্চ কিছু ইনিশিয়ালি ডোনেট করে, পরে আপনার এক্সপার্টাইজটাকে ওরা ধরে নিবে, ধরে আপনাকে আরও ভালো কাজে বসাবে, আরও এটা কেন আমি বলবো যে এই নিজেকে আগে চিনে নিই, আমার কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা আমি ভালো পারি, দিস ইজ ভেরি গুড। কারণ এখন থেকে আপনার ক্যারিয়ারের ডিরেকশনটাকে আপনাকে অন্যদিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে ডানে টান নাও কি বাঁয়ে টান নাও, অন্য স্পিডে অন্য রিসোর্স, এই প্ল্যানিংটা করতে হবে, এটা একটা ভালো জিনিস। ইভেন আমি বলবো যে যে খুব ভালো লাগবে, আপনি জার্নালিজমে চলে যান, আপনি জেন্ডার জার্নালিজম, আপনি নারী স্বাস্থ্যের জার্নালিজম, আপনি অন্য কোনো অ্যাক্টিভিস্ট জার্নালিজমে চলে যান, যারা ধরেন একদম টাকা না হলে আমার চলবে না, আমার সংসার আছে, ঠিক আছে আমি সাপোর্টেড, তা আমি আমার ক্যারিয়ারটাকে আরেকটু সুন্দর অন্য একটা বিশেষভাবে আমি বিশেষায়িত করতে পারি। তো দিস ইজ দি অপরচুনিটি, যেখানে আপনার ভেতরের যে শখটা, গুণটা এবং যে এক্সপার্টাইজটা, সব কিছুর কম্বিনেশনে আপনি একটা নতুন একটা ফুল হিসাবে আপনি প্রকাশিত হবেন, আপনার নতুন প্রতিভা নিয়ে প্রকাশিত হবেন, এটা একটা সুন্দর জিনিস আছে। আরেকটা হলো সবাই মিলে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট পলিসি মেকারের কাছে বলতে হবে যে আমরা এতদিন এইটা আপনাকে দিয়েছি, ডোনারের মাধ্যমে দিয়েছি, আমি দেশের থেকে যাই কিন্তু আমি ডোনারের হয়ে আপনার কাছে নিয়ে এসেছি, আজকে এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, আর এগুলোকে আবার রিভাইভ করার দায়িত্ব আমাদের সরকার। সুতরাং সরকারের একটা বড় রেসপন্সিবিলিটি আছে, যেটা আমাদের গিয়ে ওনাদেরকে বলতে হবে, চাইতে হবে, আদায় করে নিতে হবে। কোনো কিছুই আপন মনে তো হয় না। আমি আজকে এখানে যেখানে আপন মনে হয়েছে না, কষ্ট করতে হয়েছে, সিভি লিখতে হয়েছে, অ্যাপ্লাই করতে হয়েছে, ইন্টারভিউ দিতে হয়েছে, তেমনিভাবে যখন সরকারের কাছ থেকে আমি চাবো, সরকারের কাছ থেকে চাইতে হবে, দাবি করতে হবে। এই দাবিটা না করা পর্যন্ত আমি আমার দেশের মানুষের জন্যই দাবি করছি, আমি তো আমার দেশের মানুষ, আমার জন্য দাবি করছি, আমি যাদেরকে সেবা দিয়েছি তাদের জন্য দাবি করছি, আমি যে প্রতিষ্ঠানটা তৈরি করেছি আমি তার জন্য দাবি করছি, আমার সম্পূর্ণ অধিকার আছে এটা দাবি করার। কারণ আমি তো আলটিমেটলি দেশকেই দিচ্ছি, আমি আলটিমেটলি আমার মানুষকেই দিচ্ছি, একদম ডেভেলপমেন্টই দিচ্ছি। এবং চাইতে হবে। আপনি বাচ্চার দুধ না চাইলে না কাঁদলে বলে যে দুধ দেয় না মা, তেমনি আপনাকে চাইতে হবে, আপনার এতদিনের অভিজ্ঞতা, এতদিনের যে সম্মানটা আপনি পেয়েছেন সেটাকে নিয়ে আসে এগিয়ে যেতে হবে, বসে থাকলে হবে না, লুকিয়ে থাকলে হবে। আপনি রিসোর্সগুলোকে একসঙ্গে করেন, আপনি সংগ্রাম করেন, সংগ্রামের অনেক দিক আছে, আমাকে রাস্তায় নামতে হবে, কিন্তু আমরা নানানভাবে আমরা দরখাস্ত লিখতে পারি, আমরা চিঠি লিখতে পারি, আমরা অ্যাপিল করতে পারি, আমরা টিভি প্রোগ্রাম করতে পারি, আমরা টিভি প্রোগ্রাম করতে পারি, আমরা একটা এলাকাতে গিয়ে বলতে পারি বা একটা টপিক নিয়ে বলতে পারি। যেমন ধরেন এই অক্টোবর মাসটা ব্রেস্ট ক্যান্সারের মাস,
আপনি আপনি অনেক কাজ করেছেন, আপনি এক্সপার্ট, আপনি ডাক্তার, আপনি মিডওয়াইফ, কিংবা আপনি হেলথ ফিল্ডে কাজ করছেন। আপনি আপনার নিজের এলাকাতে গিয়ে আপনি 7 দিন সময় দেন, 7টা গ্রামে যান, আপনি ওইটার উপরে কথা বলেন। তাহলে তো আপনার একটা ডোনেশনও হলো যে না আমি জ্ঞান ডোনেট করি, আমি মানুষকে অ্যাওয়ারনেস ডোনেট করি। এই যে ডোনেট করা এবং দেয়া, এই জিনিসটার অভ্যাসটাও আমাদের করতে হবে। তার প্রতিদানই কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, মানে এই যে নির্ভরশীলতা, হ্যাঁ, যে তারা দিতেই একদম। থাকবে সেটা দিয়ে আমি হ্যাঁ, শুধু কাজ করব, হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে উঠে আসাটা খুবই জরুরি। খুবই জরুরি। এবং যে আমার যে রিসোর্স আছে একদম। আমি তোমাকে দিচ্ছি, তোমার যে রিসোর্স আছে তুমি হুম, আমাকে দাও, লেট আস ওয়ার্ক টুগেদার। এই অ্যাপ্রোচটা আমার কাছেও মনে হচ্ছে এই অ্যাপ্রোচটাতে না গেলে আসলে আমরা কখনোই সাস্টেইন করতে পারি না, যখন পর্যন্ত আমি নিজের জব না। রাইট। এবং কর্মী যারা আছে তারা যদি নিজের রেসপন্সিবিলিটি মনে না করে, মাসের শেষে মনে করে ডোনারের টাকা আসবে আমি তখন মাইনা পাবো, কিন্তু আপনি যেখানে জানেন যে আপনি একটু খাটলেই কিন্তু আর্ন করতে পারেন, মানুষকে সেবা দিতে পারেন, আপনি যত বেশি খাটবেন তত বেশি মানুষকে সেবা দেবেন। ও যদি আপনাকে 50 টাকা রেজিস্ট্রেশন ফিও দেয় তাও তো টাকাটা আসবে। ও যদি আপনাকে ইনজেকশনের জন্য একটা টাকা দিলে আপনি 50 টাকা নিলে তাও তো কাজে আসবে। কিন্তু এই যে একটু বেশি খাটা, তার কাছে যাওয়া, তাকে মোটিভেট করা, তার জন্য যে এরম একটা মানসিক একটা প্রস্তুতি দরকার, বা একটা করব আমি এরকম একটা মানসিকতা দরকার, এই জিনিসটাও আমরা অনেক সময় ভুলে যাই যখন আমরা অন্যের উপরে ডিপেন্ড করি। আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। ধন্যবাদ।